প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। এই করোনা ক্রান্তি লগ্নে আমরা যে কঠিন সময় পার করছি, সবাইকে এর জন্য আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সাবান পানি দিয়ে নির্দিষ্ট সময় পর পর বা বাইরে থেকে যখন বাসায় আসবা তখন অবশ্যই 20 মিনিট সাবান পানি দিয়ে অথবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে পরিষ্কার করে নেবা। এখন আমি আর বেশি কথা বাড়াবো না। তোমরা জানো সারা দেশব্যাপী অনলাইনে ক্লাস বিদ্যালয়গুলোতে বা স্কুল কলেজে অনলাইন ক্লাস পরিচালিত হচ্ছে। আমরাও এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করে বা তোমাদের জন্য এই ক্লাস পরিচালনা করার নির্দেশনা মেনে চলে যে ক্লাস পরিচালনা করছি, এতে আমরাও সম্পৃক্ত হতে পেরে নিজেকে গর্ববোধ করছি। আশা করি এই সামান্য প্রয়াসে তোমাদের যদি কিছুটা উপকার হয়, তাহলে সে কষ্টটা, যে আমরা যে কষ্ট করে ভিডিওগুলো তৈরি করছি বা অনলাইনে যে ক্লাসগুলো নিচ্ছি, সে কষ্ট কিছুটা হলেও আমাদের সার্থক হবে। তবে অবশ্যই তোমরা এই ক্লাসগুলো, অনলাইনের ক্লাসগুলো একটু ভালোভাবে ধৈর্য সহকারে দেখবা এবং প্রয়োজনীয় নোট যেগুলো প্রয়োজন সেগুলো অবশ্যই খাতায় উঠিয়ে রাখবা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন হাতের কাছে খাতা কলম নিয়ে তোমরা এই ক্লাসটা উপভোগ করো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি 10ম শ্রেণী থেকে রসায়ন বিষয়ে অষ্টম অধ্যায় থেকে রসায়ন শক্তি অধ্যায় থেকে আমরা তড়িতের সাহায্যে রাসায়নিক প্রক্রিয়া এই টপিকসের উপরে আলোচনা করব। তো ঠিক আছে, আর কথা না বাড়িয়ে আমরা আলোচনা শুরু করি। এই তড়িতের সাহায্যে রাসায়নিক প্রক্রিয়া এটা কি বা এটা কাকে বলে? দেখো, আমাদের জীবনে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়। এই বিক্রিয়াগুলো বিশেষ করে যেখানে তড়িতের সাহায্যে বলা হয়েছে রাসায়নিক প্রক্রিয়া, এটি কাকে বলে, বা তড়িৎ রাসায়নিক কোষ কাকে বলে, এর প্রকারভেদ, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। এই পাঠ শেষে তোমরা যেগুলো জানতে পারবা, খেয়াল করি আমরা, তড়িৎ রাসায়নিক কোষ ও এর প্রকার, পরিবাহী ও তড়িৎদ্বার, তড়িৎ বিশ্লেষণ ও এর ক্রিয়া কৌশল। তো তড়িৎ রাসায়নিক কোষ এটা কাকে বলে? তড়িৎ রাসায়নিক কোষ হচ্ছে যে প্রক্রিয়ায় বা যে যন্ত্রের সাহায্যে রাসায়নিক শক্তি ব্যবহার করে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয় অথবা বিদ্যুৎ শক্তি ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয়, তাকে বলা হয় তড়িৎ রাসায়নিক কোষ। তাহলে তড়িতের সাহায্যে রাসায়নিক প্রক্রিয়াগুলো আমরা দেখব, বিদ্যুতের সাহায্যে রাসায়নিক প্রক্রিয়া অথবা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যে বিদ্যুৎ উৎপন্ন হয় সেই প্রক্রিয়াগুলো আজকে আমরা দেখব। তাহলে আজকে প্রথমেই আমরা শিখব তড়িৎ রাসায়নিক কোষ। তড়িৎ রাসায়নিক কোষ এ সম্পর্কে একটা পরিষ্কার আমাদের ধারণা থাকতে হবে। তাহলে যে যন্ত্রের সাহায্যে কী করা হয়, বাইরের বিদ্যুৎ উৎস ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয় অথবা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করা হয়, তাকে বলা হয় তড়িৎ রাসায়নিক কোষ। আশা করি বুঝতে পেরেছ। এখন এই তড়িৎ রাসায়নিক কোষ এটা দুই প্রকার। কি কি? একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ, অপরটি হচ্ছে গ্যালভানিক কোষ। এই তড়িৎ বিশ্লেষ্য কোষ, এখানে কি হয়, তোমার বিদ্যুৎ ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয়, অর্থাৎ বাইরের বিদ্যুৎ ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয়। এটা হচ্ছে এই তড়িৎ বিশ্লেষ্য কোষের বৈশিষ্ট্য। তাহলে বাইরের বিদ্যুৎ ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয়। আর গ্যালভানিক কোষ এর বৈশিষ্ট্য হলো
যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। এই দুইটা বিষয় একটু ভালোভাবে বুঝতে হবে। খেয়াল করি, তড়িৎ বিশ্লেষ্য কোষে বাইরে বিদ্যুৎ ব্যবহার করতে হয় বা বাইরে থেকে আমরা বিদ্যুৎ ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়া সংগঠিত করি। আর গ্যালভানিক কোষে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কি করা হয়? বিদ্যুৎ উৎপন্ন করা হয়। তাহলে এখানে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে আর এখানে বিদ্যুৎ ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হচ্ছে, ঠিক তার উল্টা, অপোজিট। এখন এই যে তড়িৎ বিশ্লেষ্য কোষ বলা হলো, এই তড়িৎ বিশ্লেষ্য কেন বলা হচ্ছে? কারণ যে সকল পদার্থ গলিত অবস্থায় বা দ্রবীভূত অবস্থায় আয়ন এর মাধ্যমে তোমার কি করে? বিদ্যুৎ ইলেকট্রন পরিবহন করে, আয়নের মাধ্যমে ইলেকট্রন পরিবহন করে, তাদেরকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। যেমন তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কোনগুলো? যেমন সোডিয়াম ক্লোরাইড, গলিত বা দ্রবীভূত হতে হবে এটা। এছাড়া তোমার অ্যাসিড যেমন H2SO4, ক্ষার কস্টিক সোডা যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড ইত্যাদি, এগুলো হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তো আমি তোমাদের এটা সম্পর্কে আরেকটু ডিটেলস বলতে চাই পরের টপিকসে। এবার দেখো গ্যালভানিক কোষ, তার গ্যালভানিক কোষে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। এই হলো এটার মূল পার্থক্য। এখন চলে যাই পরিবাহী। পরিবাহী কি? আমরা সবাই জানি যে পরিবাহী যার ভিতর দিয়ে বা যে বস্তুর ভিতর দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হতে পারে তাকে বলা হয় পরিবাহী। তাহলে পরিবাহী কাকে বলে? যার ভিতর দিয়ে বিদ্যুৎ যেতে পারে তাকে বলা হয় পরিবাহী। এই পরিবাহী দুই প্রকার। এক প্রকারের নাম হলো, এটাও আমরা পাবো দুই প্রকার, একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী আর ইলেকট্রনীয় পরিবাহী। তাহলে আমরা আগে ইলেকট্রনীয় পরিবাহীটা দেখি। ইলেকট্রনীয় পরিবাহী। আরেকটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। ইলেকট্রনীয় পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। ইলেকট্রনীয় পরিবাহী কি? যে পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রন মাধ্যমে বিদ্যুৎ পরিবাহিত হয় বা ইলেকট্রনগুলো পরিবাহিত হয় তাকে বলা হয় ইলেকট্রনীয় পরিবাহী। যেমন আমরা জানি একটা ধাতব খণ্ডে, এরকম একটা মনে করো ধাতব খণ্ড, এই ধাতব খণ্ডের মধ্যে কি থাকে? আয়ন থাকে, ক্যাটায়ন। তোমরা জানো এগুলো যদি এই ধাতব খণ্ডের একটা পরমাণু হয়, এই পরমাণু থেকে তার যোজ্যতা স্তরের ইলেকট্রনগুলো মুক্ত হয়ে এই ধাতব খণ্ডে ছড়িয়ে পড়ে, অর্থাৎ মুক্ত হয়ে যায়। এই মুক্ত ইলেকট্রনগুলো চলতে থাকে। এরা হচ্ছে ধনাত্মক আধান যুক্ত ক্যাটায়ন, অর্থাৎ ইলেকট্রন হারিয়ে এরা ক্যাটায়নে পরিণত হয় এবং এই মুক্ত ইলেকট্রনগুলো মুক্তভাবে এই ধাতব খণ্ডের মধ্যে চলতে পারে। এই ইলেকট্রনগুলো দুই ক্যাটায়নের মাঝখানে যখন আসে তখন এই ক্যাটায়নগুলো স্থির থাকে, একটা স্থির তড়িৎ বৈদ্যুতিক বল সৃষ্টি হয় এবং এই মুক্ত ইলেকট্রনগুলো ছোটাছুটি করে বা চলতে থাকে। এক প্রান্ত থেকে আরেক প্রান্তের দিকে এই ইলেকট্রনগুলো চলতে থাকে। এগুলো হচ্ছে ইলেকট্রন, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ইলেকট্রনগুলো যায়। তাহলে এই যে ইলেকট্রনীয় পরিবাহী বলা হচ্ছে, ইলেকট্রন মাধ্যমে, অর্থাৎ ইলেকট্রনের মাধ্যমে কি হবে? ইলেকট্রন পরিবাহিত হবে। আর তোমরা জানো যে ইলেকট্রন পরিবহন মানে হচ্ছে বিদ্যুতের পরিবহন। তাহলে ইলেকট্রন পরিবাহীর মেন যে বিষয়টা বুঝতে হবে তোমাদের, যে ইলেকট্রন মাধ্যমে ইলেকট্রন কি হবে? পরিবহন হবে, পরিবাহিত হবে। এখন এই ইলেকট্রন পরিবাহী কোনগুলো? ইলেকট্রনের পরিবাহী কোনগুলোকে বলা হয়? সকল ধাতু। এখানে আমরা উদাহরণ হিসেবে লিখতে পারি সকল ধাতু। আর অধাতুর মধ্যে আছে গ্রাফাইট। তো
তোমরা জানো অধাতুর মধ্যে কি আছে? গ্রাফাইট। তাহলে সকল ধাতু এবং গ্রাফাইট, কারণ এই গ্রাফাইটের মধ্যেও মুক্ত ইলেকট্রন থাকে এবং সকল ধাতুর মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে, যেমন লোহা, তামা, ঠিক আছে, জিঙ্ক, অ্যালুমিনিয়াম, এদেরকে বলা হয় ইলেকট্রনীয় পরিবাহী। এবার আসো তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী কাকে বলে? যে পরিবাহীটা কী হবে, যে সকল পদার্থ গলিত বা দ্রবীভূত অবস্থায় থেকে আয়নের মাধ্যমে ইলেকট্রনকে পরিবহন করে নিয়ে যাবে। কিসের মাধ্যমে? আয়নের মাধ্যমে ইলেকট্রনকে পরিবহন করে নিয়ে যাবে, তাদের বলা হয় তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তাদেরকে কি বলা হয়? তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তাহলে দেখো, যেমন সোডিয়াম ক্লোরাইড, এটাকে যদি আমরা পানিতে দ্রবীভূত করি, অ্যাকুয়াস অর্থাৎ পানিতে দ্রবীভূত করি, তাহলে সোডিয়াম ধনাত্মক আয়ন এবং ক্লোরিন ঋণাত্মক আয়নে পরিণত হবে, অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়নে পরিণত হবে। এই ক্যাটায়ন এবং অ্যানায়ন এরাই কী করবে? ইলেকট্রন পরিবহন করবে। সেটা 3 নম্বর টপিক্সে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। তাহলে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী কাকে বলে? যে সকল পদার্থ গলিত বা দ্রবীভূত অবস্থায় ইলেকট্রন পরিবহন করে তাদেরকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যে বললাম, এর আগে বলেছি, সেগুলো কি? আয়নিক যৌগ, প্রায় সকল আয়নিক যৌগ, যেমন সোডিয়াম ক্লোরাইড একটা আয়নিক যৌগ। তারপরে অ্যাসিড, H2SO4 অ্যাসিড। ক্ষার, সোডিয়াম হাইড্রক্সাইড, এরকম ক্ষার, অ্যাসিড অথবা আয়নিক যৌগ, এগুলো যখন পানিতে দ্রবীভূত অবস্থায় থাকে, এবং কিছু সমযোজী যৌগ আছে, যেমন তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড, পানি ইত্যাদি, অ্যাসিড মিশ্রিত পানি ইত্যাদি, এগুলো হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর উদাহরণ। তাহলে আমরা তড়িৎ রাসায়নিক কোষ কি, এর প্রকার 2 প্রকার আমরা জানলাম। 2 নম্বর পরিবাহী কাকে বলে, কত প্রকার, সেটা আমরা জানলাম। এবার দেখো তড়িৎ দ্বার। তড়িৎ দ্বার কাকে বলে? তড়িৎ দ্বার, দ্বার মানে দরজা, তড়িৎ মানে বিদ্যুৎ, অর্থাৎ বিদ্যুৎ যাওয়ার দরজা, এটা হচ্ছে সহজ কথা। এই তড়িৎ দ্বার বোঝার জন্য আমি এখানে একটা চিত্র আঁকছি। দেখো, একটা তড়িৎ রাসায়নিক কোষ, এটি একটি তড়িৎ রাসায়নিক কোষ। এটি হতে পারে কাচের পাত্র বা চীনামাটির পাত্র। এই পাত্রে আমরা যদি ওই যে সোডিয়াম ক্লোরাইড মানে খাবার লবণ, এটা পানিতে দ্রবীভূত করে সেই দ্রবণটা যদি এই পাত্রের মধ্যে নিই, তাহলে এই পাত্রে একটা দ্রবণ আমি নিলাম। কিসের দ্রবণ? সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ। এইবার দেখো, এর মধ্যে যদি আমি কোনো ইলেকট্রনীয় পরিবাহী, নিশ্চয়ই বুঝতে পারছো এবার, ইলেকট্রনীয় পরিবাহী হয় ধাতব দণ্ড অথবা গ্রাফাইট দণ্ড যদি এর মধ্যে প্রবেশ করাই, এটা হচ্ছে সেই ধাতব দণ্ড। ধাতব দণ্ড প্রবেশ করানো হলো কয়টা? 2টা। কয়টা প্রবেশ করাতে হবে? একই পাত্র যদি হয় তাহলে 2টা। এদেরকে আমরা বলছি তড়িৎ দ্বার। এগুলো হচ্ছে তড়িৎ দ্বার। তড়িৎ দ্বার, খেয়াল করি বন্ধুরা, তাহলে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দ্রবীভূত অবশ্য, তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি? সোডিয়াম ক্লোরাইড, এর জলীয় দ্রবণ, তার মানে এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্যের জলীয় দ্রবণে। এরকম কোনো ইলেকট্রনীয় পরিবাহী যদি ডুবানো হয়, আংশিকভাবে যদি ডুবিয়ে দেওয়া হয়, তাহলে এই ইলেকট্রনীয় পরিবাহীকে বলা হয় তড়িৎ দ্বার। তাহলে তড়িৎ দ্বারের সংজ্ঞাটা আমরা বুঝলাম যে কাকে বলে। তড়িৎ দ্বার কাকে বলে? যখন কোনো তড়িৎ বিশ্লেষ্য দ্রবণীয় পদার্থের মধ্যে বা বিশ্লেষ্যের মধ্যে বা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মধ্যে কোনো ধাতব দণ্ড অথবা অধাতব দণ্ডের মধ্যে গ্রাফাইট দণ্ড ডুবানো হয় অথবা ইলেকট্রনীয় পরিবাহী ডুবানো হয়, তখন সেই ইলেকট্রনীয় পরিবাহী দণ্ডকে বলা হয় তড়িৎ দ্বার। এখন এই দ্বারকে যদি আমরা একটা পরিবাহী তার দিয়ে একটা ব্যাটারির সাহায্যে সংযোগ দিয়ে দিই, তাহলে এটা কি হবে? তাহলে এটা একটা বর্তনী তৈরি করবে। কি তৈরি করবে? একটা বর্তনী তৈরি করবে। খেয়াল করি,
বর্তনী কি? বর্তনী হচ্ছে বিদ্যুৎ চলাচলের পথ। বিদ্যুৎ চলাচলের পথকে কি বলা হয়? বর্তনী বলে। এবার এখানে রাসায়নিক বিক্রিয়া শুরু হবে। সেই বিক্রিয়াটা কেমন হবে সেটা আমি তোমাকে এখানে দেখাচ্ছি। আমরা 2 নম্বর শেষ করলাম তড়িৎদ্বার। এরপরে আসো 3 নম্বর তড়িৎ বিশ্লেষণ ও এর ক্রিয়া কৌশল। তাহলে তড়িৎ বিশ্লেষণ, এই তড়িৎ বিশ্লেষণ এবং এখানে কি ক্রিয়া কৌশল হয় সেই ক্রিয়া কৌশলটা আমরা এই চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি। এই দ্রবণের মধ্যে কি আছে? সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ। তোমরা জানো সোডিয়াম ক্লোরাইড, এই সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত অবস্থায় 2টা আয়ন তৈরি করে, একটা ক্যাটায়ন আর একটা হচ্ছে অ্যানায়ন। একইভাবে পানি আংশিক বিয়োজিত হয়ে হাইড্রোজেন ক্যাটায়ন এবং অক্সিজেন OH হাইড্রক্সিল অ্যানায়ন তৈরি করে। তাহলে এই 2টা ক্যাটায়ন এবং অ্যানায়ন এই দ্রবণের মধ্যে থাকবে। তাহলে এখানে আছে ক্যাটায়ন সোডিয়াম ধনাত্মক, হাইড্রোজেন ধনাত্মক, ক্লোরিন ঋণাত্মক, হাইড্রক্সিল ঋণাত্মক। এখন তোমরা জানো যে ব্যাটারির 2টা প্রান্ত থাকে। এই প্রান্ত দুইটির একটি হয় ধনাত্মক প্রান্ত আর একটি হয় ঋণাত্মক প্রান্ত। ধনাত্মক প্রান্তের সাথে যে তড়িৎদ্বার যুক্ত থাকে তাকে সবসময় বলা হয় অ্যানোড। কি বলে? অ্যানোড বলে। আর ঋণাত্মক প্রান্তের সাথে যে তড়িৎদ্বার যুক্ত থাকে তাকে বলা হয় ক্যাথোড। এখন নর্মালি যদি আমি এই সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করি, তার মধ্যে কিন্তু হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সিল আয়ন, সোডিয়াম আয়ন, ক্লোরিন আয়ন, এই আয়নগুলো এই দ্রবণের মধ্যে থাকবে। এখন প্রশ্ন হলো যে এখানে কীভাবে রাসায়নিক বিক্রিয়া হবে সেটা বুঝতে হবে। তো রাসায়নিক বিক্রিয়ার জন্য যেটা এখানে যে বৈশিষ্ট্যের উপরে নির্ভর করে সেটা হচ্ছে যে 3টি শর্তের উপরে বিক্রিয়া নির্ভর করে যে এখানকার ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো কে আগে চার্জ মুক্ত হবে বা চার্জ মুক্ত হওয়ার প্রবণতা কার বেশি বা ক্ষমতাটা বেশি। এটা নির্ভর করে তোমার এই অ্যানায়ন এবং ক্যাটায়নের একটা সক্রিয়তা ক্রম রয়েছে, যেটা তোমাদের বইতে 185 পৃষ্ঠায় আছে। তোমরা একটু দেখে নিও। এই 185 পেজে একটা ছক পাবা যেখানে ক্যাটায়নগুলোকে এভাবে পরপর নিচে লেখা আছে, উপর থেকে নিচে অ্যানায়নগুলোকেও লেখা আছে। যে সমস্ত আয়নের অবস্থান নিচের দিকে তাদের চার্জ মুক্ত হওয়ার ক্ষমতাটা বেশি। যাদের অবস্থানটা নিচে তাদের চার্জ মুক্ত হওয়ার ক্ষমতা বেশি। তাহলে এখানে এই ক্যাটায়ন এবং অ্যানায়নের কি অবস্থা হবে? এবার এই যে অ্যানোড আর ক্যাথোড তড়িৎদ্বার, ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যে অ্যানোডটা যুক্ত হয়েছে, যাকে আমরা অ্যানোড বলছি, তার চার্জও হবে ওই ব্যাটারির ধনাত্মকের মতো, অর্থাৎ ধনাত্মক চার্জে এটা চার্জিত হবে। একইভাবে ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যে তড়িৎদ্বার যুক্ত আছে সেটা ঋণাত্মক আধান বহন করবে। সুতরাং দ্রবণ থেকে এগুলো বিপরীত আধানকে আকৃষ্ট করবে। যেমন অ্যানোডে যেহেতু এটা ধনাত্মক, তাহলে দ্রবণ থেকে ঋণাত্মক আধান ক্লোরিন এবং হাইড্রক্সিলকে আকর্ষণ করবে। সুতরাং এখানে অ্যানোডে কি বিক্রিয়া হবে? তাহলে আমরা লিখতে পারি অ্যানোডে বিক্রিয়া। অ্যানোডে বিক্রিয়া খেয়াল করি, তাহলে অ্যানোডের দিকে কোনটা যাবে? ক্লোরিন এবং হাইড্রক্সিল। এখন ক্লোরিন এবং হাইড্রক্সিল এই 2টার মধ্যে ওই যে বললাম যে একটা সক্রিয়তা ক্রম, চার্জ মুক্ত হওয়ার ক্রম আছে, ওখানে হাইড্রোজেনের অবস্থান নিচে। সুতরাং হাইড্রোজেন কি করবে? এখানে হাইড্রক্সিল কি করবে? এই OH এটা আয়ন একটা ইলেকট্রন ত্যাগ করবে। একটা ইলেকট্রন ত্যাগ করে তৈরি করবে তাহলে কি হবে? অ্যানোডে বিক্রিয়া। অ্যানোডের দিকে ক্লোরিন এবং হাইড্রক্সিল আয়ন যাবে এবং হাইড্রক্সিল আয়ন একটা ইলেকট্রন ত্যাগ করে OH এই পরমাণু তৈরি করবে। আমরা জানি কোনো রাসায়নিক সত্তার ইলেকট্রন ত্যাগকে আমরা জারণ বলি। সুতরাং এখানে জারণ সংগঠিত হবে। যেহেতু অ্যানোডে জারণ সংগঠিত হয়, তাই অ্যানোডকে আমরা জারণ তড়িৎদ্বারও বলতে পারি। জারণ তড়িৎদ্বারও বলতে পারি।
এখন এইভাবে দুইটা OH পরমাণু আর দুইটা OH পরমাণুর সাথে পরস্পরের সাথে যুক্ত হয়ে তৈরি করবে এক অণু পানি এবং একটি অক্সিজেন পরমাণু। এরকম একটি অক্সিজেন পরমাণু আরেকটা অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে তৈরি করবে এক অণু অক্সিজেন গ্যাস। এই এক অণু অক্সিজেন গ্যাস তৈরি করতে লাগবে 4টি OH আয়ন। তাহলে 4টি OH আয়ন 4টি ইলেকট্রন ত্যাগ করবে, 4টি ইলেকট্রন ত্যাগ করে তৈরি করবে 2 অণু পানি এবং 1 অণু অক্সিজেন গ্যাস। এইভাবে আমাদের অ্যানোডের রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হবে। তাহলে আমরা ক্রিয়া কৌশল কিভাবে এখানে বিক্রিয়া হয়, রাসায়নিক বিক্রিয়া কি ক্রিয়া কৌশল হয় সেটা তোমরা দেখলাম অ্যানোডের বিক্রিয়া। এবার আসো দ্রবণে তো আরও 2টা আয়ন আছে, ক্যাটায়ন আছে। তাহলে ক্যাটায়ন এখানে ধনাত্মক অর্থাৎ সোডিয়াম এবং হাইড্রোজেন, এরা নিয়ম অনুযায়ী কি হবে, এরা ক্যাথোডের দিকে আকৃষ্ট হবে অর্থাৎ ক্যাথোডের দিকে ধাবিত হবে। এবার অ্যানোডে যে 4টা ইলেকট্রন, এই যে 4 মোল হাইড্রক্সিল আয়ন 4টি ইলেকট্রন ত্যাগ করলো, 4টি ইলেকট্রন ত্যাগ করলো, এই 4টি ইলেকট্রন এই পরিবাহী হয়ে পৌঁছে যাবে কোথায়, কোথায় ক্যাথোডে। এবার ক্যাথোডে তো সোডিয়াম আর হাইড্রোজেন যাচ্ছে। তাহলে ওই যে বললাম যে চার্জ মুক্ত হওয়ার প্রবণতা যে সক্রিয়তার যে সিরিজটা আছে বা ছকটা রয়েছে, সেই ছকে আমরা দেখতে পাই সোডিয়ামের নিচে অনেক নিচে হাইড্রোজেনের অবস্থান। তাই ক্যাথোডে হাইড্রোজেন যাবে এবং ওই ইলেকট্রনগুলো গ্রহণ করবে। তাহলে দেখো ক্যাথোডের বিক্রিয়া কেমন হবে, আমরা এই পাশে একটু লিখি, এর পাশে লিখি ক্যাথোডের বিক্রিয়া। তাহলে ক্যাথোডে বিক্রিয়া, ক্যাথোডে বিক্রিয়া কি বললাম, ক্যাথোডে কোনটা যাবে, সোডিয়ামও যাবে হাইড্রোজেনও যাবে, কিন্তু হাইড্রোজেন কি হবে, বিচালিত হবে অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে হাইড্রোজেন আয়ন হিসেবে যাবে, গিয়ে ক্যাটায়ন হিসেবে যাবে, গিয়ে একটি ইলেকট্রন গ্রহণ করবে, পুরো হাইড্রোজেন পরমাণু তৈরি করবে। আমরা জানি কোনো রাসায়নিক সত্তার ইলেকট্রন ত্যাগ গ্রহণ করাকে বলা হয় বিজারণ। তাহলে এখানে কি ঘটছে, বিজারণ। যেহেতু ক্যাথোডে বিজারণ ঘটছে, তাই ক্যাথোডকে আমরা বিজারণ তড়িৎদ্বার বলতে পারি। বিজারণ তড়িৎদ্বার। আশা করি বুঝতে পেরেছ কেন বিজারণ তড়িৎদ্বার বলা হচ্ছে, কেন জারণ তড়িৎদ্বার বলা হচ্ছে। তাহলে এখানে বিজারণ ঘটলো। এবার এরকম হাইড্রোজেন পরমাণু তো এককভাবে থাকতে পারে না, তাই হাইড্রোজেন পরমাণু পরস্পর 2টা যুক্ত হয়ে তৈরি করবে হাইড্রোজেন গ্যাস। তাহলে 4টি হাইড্রক্সিল আয়নের বিপরীতে এরকম 4টি কিন্তু হাইড্রোজেন ক্যাটায়নও থাকে, এরকম 4টি হাইড্রোজেন ক্যাটায়ন থাকে। তাহলে 4টি হাইড্রোজেন ক্যাটায়ন ওই 4টি ইলেকট্রন গ্রহণ করে 2 অণু হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। সুতরাং আমরা ক্যাথোডে দেখতে পাই যে বুদবুদ আকারে এরকম হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, আর অ্যানোডে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। তাহলে অ্যানোডে তৈরি হবে কি, কোন গ্যাস, এটা অক্সিজেন গ্যাস। এই ছিল আমাদের তড়িৎ বিশ্লেষণ ও এর ক্রিয়া কৌশল। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, আজকের টপিকসে আমাদের যা আলোচনার বিষয় ছিল তড়িৎ রাসায়নিক কৌশলের প্রকার, আশা করি বুঝতে পেরেছ। পরিবাহী তড়িৎদ্বার কাকে বলে, কয় প্রকার, তড়িৎ বিশ্লেষণ ও এর ক্রিয়া কৌশল। এই ক্রিয়া কৌশলটা যদি ভালোভাবে বুঝতে পারো, তাহলে এর পরবর্তী যে আমি আরেকটা অনলাইন ক্লাস নেব, সেখানে অবশ্যই ওই ক্লাসটা তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। তো আজকে আর আলোচনা নাই, আমার আলোচনা এখানে শেষ হলো। তবে এই আলোচনায় যদি তোমাদের বুঝতে কোনো কিছু সমস্যা হয়, অসুবিধা হয়, তো আমার এই ইউটিউব চ্যানেলে, তারপরে ফেসবুক ইয়েতে কমেন্ট বক্সে গিয়ে তোমরা কমেন্ট করবা, সেখানে প্রশ্ন করবা, আমি দেখে পরবর্তীতে উত্তরটা জানিয়ে দেবো। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।